শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সংক্ষিপ্ত রূপে। এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাচ্ছেন বাংলা ভিউ সিলেট ভিউ এর পেজে। চলুন জেনে নেওয়া যাক আজকে সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। পাখির আঘাতে সিলেট লন্ডন ফ্লাইট আটকে গেল, এতে ভোগান্তিতে পড়ছেন 297 জন যাত্রী। আজ রবিবার সকাল 10টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রার কথা ছিল, কিন্তু রানওয়েতে যেতেই একটি পাখি প্লেনে আঘাত হানে। এতে বিমানের ফ্লাইটটি ব্যাহত হয়। বিমানবন্দর সূত্র জানায় লন্ডন সিলেট ফ্লাইট আটকে যাওয়ায় সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন প্রায় 300 জন যাত্রী। প্লেন যাত্রীদের অনেকে জানান সকাল 6টা থেকে 7টার দিকে বিমানের ফ্লাইট ধরতে তারা ওসমানী বিমানবন্দরে আসেন, কিন্তু দীর্ঘ 11 ঘন্টা পার হয়ে গেলেও এখনও ফ্লাইটের কোনো খবর নেই। নারী ও শিশু সন্তান নিয়ে ভোগান্তিতে রয়েছেন তারা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার গণমাধ্যমকে জানিয়েছেন, ফ্লাইটটি রানওয়েতে যাওয়ার পর একটি পাখি আঘাত করলেই বিমানের ফ্লাইট ব্যাহত হয় এবং ফলে বিমানের ত্রুটির কারণে ফ্লাইটটি ব্যাহত হয়। সন্ধ্যার দিকে ফ্লাইটটি ছেড়ে যেতে পারে। সিলেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে একের পর এক ধরা পড়ছে নকল স্বর্ণ দেখিয়ে প্রতারণা চক্রের সদস্যরা। এবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 9-এর জালে ধরা পড়লেন এই চক্রের আরেক প্রতারক। গতকাল শনিবার দুপুরে সুরমার সোমানুষী চত্বর এলাকা থেকে মোহাম্মদ আনিসুর রহমান নামের ওই প্রতারককে গ্রেফতার করে র্যাব। আনিসুর রহমান চাঁদপুর জেলার কোচুয়া থানার খিলাভুইয়া এলাকার খলিকুর রহমানের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি নকল স্বর্ণের বার এবং 14,900 টাকা উদ্ধার করা হয়। র্যাব 9-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার জানান, শনিবার দুপুরে মনয় নামের এক যুবক দক্ষিণ সুরমার হুমায়ুনুষী চত্বর হতে নগরের দিকে আসার উদ্দেশ্যে একটি রিকশায় ওঠেন। এ সময় মনাইকে চালক আরেকজন যাত্রী আছে বলে প্রতারক আনিসুরকে রিকশায় তুলে নেয় এবং রিকশায় উঠে মনকে প্রতারক আনিসুর একটি ছোট গোলাপি রঙের কাগজে মোড়ানো নকল স্বর্ণের বার দেখিয়ে বিক্রির প্রস্তাব দেয়। মনে এই প্রস্তাবে রাজি না হয় আনিসুর তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতে শুরু করে। প্রতারণার বিষয়টি টের পেয়ে মনে চিৎকার শুরু করে এবং তার চিৎকার শুনে পথচারী এবং ঘটনার অদূরে থাকা র্যাব 9-এর এক সদস্য সেখানে ছুটে আসেন। পরে তাকে হুমায়ুনুষী চত্বর এলাকার শাহজালাল জামিয়া ইসলামিয়া কারিমিয়া দারুল উলুম মাদ্রাসার সামনে থেকে গ্রেফতার করে র্যাব। এ সময় আনিসুরের কাছ থেকে একটি নকল স্বর্ণের বার সদৃশ বস্তু এবং 14,900 টাকা জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে আনিসুর তার প্রতারণার কথা স্বীকার করেছে এবং সে দীর্ঘদিন যাবত এভাবে প্রতারণা করে আসছে বলে জানিয়েছে। সিলেটে ভোজ্য তেলের দাম সরবরাহ নিয়ে এখনও তেলেসমাতে অবস্থা বিরাজ করছে। গত কয়েকদিন টাকা দিয়েও মেলেনি সয়াবিন তেল। আজ রোববার সয়াবিন মিললেও এর সঙ্গে অন্যান্য পণ্যের সঙ্গে নিতে হবে এমন শর্ত জুড়ে দিচ্ছেন ডিলার ও পাইকারি বিক্রেতারা। সেই সঙ্গে আসছে বাড়তি দামের চাপ। নগরের বেশ কয়েকজন মুদি দোকানি ও সয়াবিন খুচরা বিক্রেতা জানান, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইস্যুকে সামনে এনে সিলেটে দাম বাড়ানো হয়েছে সয়াবিন তেলের। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে এমন অবস্থা, অথচ ডিলার পয়েন্টে তেলের কোনো সংকট নেই। খুচরো ব্যবসায়ীরা আরও জানান, সিলেটে কৃত্রিম সংকট তৈরি করেছে তেল কোম্পানিগুলো। অধিক লাভে বিক্রির জন্য এমনটি করা হচ্ছে। গত কয়েকদিন টাকা দিয়েও কোম্পানি সয়াবিন তেল সরবরাহ করেনি। বড় বড় দোকানগুলোতে সামান্য পরিমাণে তেল সরবরাহ করা হয়েছে। 10 কার্টনের অর্ডার করলে দেওয়া হতো 5 কার্টন, অর্থাৎ অর্ধেক। মুদি দোকানদার অভিযোগ করে বলেন, আজ রবিবার অর্ডার অনুযায়ী সয়াবিন দিলেও কোম্পানিগুলো এর সঙ্গে অন্যান্য পণ্য নেওয়ার শর্ত জুড়ে দিচ্ছে। 5 কার্টন সয়াবিন তেলের সঙ্গে নিতে হচ্ছে আটা, ময়দা সহ অন্যান্য পণ্য। চাহিদা না থাকলেও জোর করে নিতে হচ্ছে, অন্যান্য সয়াবিন তেল দিচ্ছে না। এছাড়া সয়াবিন তেলের নিচে বাড়তি দাম। 5 লিটারের বডি রেট 790 টাকা থাকলেও নিয়ম হচ্ছে ডিলার পয়েন্টে 760 টাকা রাখার, কিন্তু রাখা হচ্ছে বডি রেট। এদিকে সিলেটে কয়েকদিন ধরে ভোজ্য তেলের তেলিসমাতে চললেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। অথচ দেশের অন্যান্য স্থানে এই বিষয়ে অভিযান পরিচালিত হওয়ার খবর মিলছে বিভিন্ন গণমাধ্যম থেকে। সিলেটে এমন অভিযান না হওয়ায় ক্রেতা সাধারণ ও খুচরা ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের কার্যালয়ে কর্মচারীরা পদবি বদল ও গ্রেড উন্নয়নীকরণের দাবিতে চতুর্থ দিনের মতন কর্মবিরতি চলছে। আজ রবিবার 6 মার্চ সিলেট বিভাগীয় কমিশনারের অফিস প্রাঙ্গণে কর্মবিরতি সমাবেশ করেন। বাবিকোকা সিলেটের বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ মর্তুজালের সভাপতি অনুষ্ঠান সভায় বক্তব্য রাখেন দিলীপ কুমার রায়, সুযোগ চন্দ্র এবং শহীদুল ইসলাম, মোর্শেদ আলম, সুখেন্দু শেখর শর্মা, অরুণ দাস, মোহাম্মদ আজহারুল ইসলাম, রঞ্জন মুর্শিদ সহ আরও অনেকে। সমাবেশে বক্তারা বলেন, মন্ত্রণালয়ের আশ্বাস দিয়েছিল, কেউ কিন্তু কথা রাখা হয়নি। পদোন্নতি ও গ্রেড
গ্রেড অধরাই রয়ে গিয়েছে এবং মাঠ প্রশাসনের অধিকাংশ কর্মচারীদের পদোন্নতির কোনো সুযোগ নেই। যে পদে যোগদান করে সে পদে দীর্ঘদিন চাকরি করে ক্ষোভ ও হতাশা নিয়ে তাদেরকে অবসরে যেতে হচ্ছে। অথচ সচিবালয় সহ বিভিন্ন দপ্তরের একই গ্রেডভুক্ত সহকারীদের পদবি পরিবর্তন, পদোন্নতি ও বেতন গ্রেড উন্নীতকরণ অব্যাহত রয়েছে। মাঠ প্রশাসনের কর্মচারীদের বেলায় আশ্বাস, তবে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করে বক্তারা হুমকি দিয়েছেন। চাপ প্রয়োগ করে আর দমিয়ে রাখা যাবে না। বিষয়টি আশু সমাধানে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছেন তারা। ছোট্ট দর্শক শ্রোতা, শুনছিলেন সিলেটের কিছু খবর। এবার চলে যাচ্ছি জাতীয় খবরে। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 26 এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 2 এর ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম আজ রবিবার এই দিনটি ধার্য করেছেন। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে জানিয়েছেন, মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল আজ, তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এই জন্য সময় চেয়ে আবেদন করা হয়। আদালত ওই আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ঠিক করেছেন 26 এপ্রিল। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের ঠিকাদার অনিয়মে রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকার ক্ষতি সাধন এবং আত্মসাতের অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি শাহবাগ থানায় ওই মামলাটি করা হয়েছিল। একই বছরের 5 অক্টোবর 16 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন দুদক। রংপুর সহ আশেপাশের এলাকায় শীতের বিদায় ঘণ্টা বাজিয়ে প্রতিদিন রাতে এবং দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বসন্তে জানান দিচ্ছে গ্রীষ্মের আগমনে বার্তা। গত 22 ফেব্রুয়ারি থেকে স্থান ভেদে তাপমাত্রা বাড়ছে 6 ডিগ্রি সেলসিয়াস। সর্বত্র এখন গরমের আমেজ বিরাজ করছে। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গত 22 ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। রোববার সর্বোচ্চ 30.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আবহাওয়া অফিসের তথ্য মতো এখন থেকে প্রতিদিন তাপমাত্রা বাড়বে। গত 2 সপ্তাহে এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 6.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 3.6 ডিগ্রি ছিল এবং মোট কথায় অঞ্চলের মানুষ শীতের রেশ কাটিয়ে গরম মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করছে। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ কামরুল হাসান জানিয়েছেন, এখন প্রতিদিনই তাপমাত্রা বাড়বে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে সাধারণ সম্পাদকের চেয়ারে কাউকে না বসার জন্য বলা হয়েছে। রোববার 6 মার্চ আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত এই আদেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেন চিত্রনায়িকা নিপুণ। এর আগের দিন জায়েদ খানের প্রার্থীদের বৈধ ঘোষণা দেন বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। জায়েদের প্রার্থীতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে শিল্পী সমিতির আপিল বোর্ড যেই সিদ্ধান্ত দিয়েছেন সেই রায়টিকে অবৈধ ঘোষণা করেছে আদালত। গত 28 জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির 2022-24 মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয় জায়েদ খানকে। জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনা সহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তার। এমনকি এই পদে পুনরায় ভোটের দাবিও তোলেন তিনি। নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে জায়েদ খানের পদ বা প্রার্থিতা বাতিল হবে কিনা সেই বিষয়ে 4 ফেব্রুয়ারি বিকেলে এফডিসিতে বসে শিল্পী সমিতির আপিল বোর্ড। এরপর বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছিলেন। এতক্ষণ শুনছিলেন সারা দেশের কিছু খবর। এবারে চলে যাচ্ছি আন্তর্জাতিকে। রুশ অভিযানের মুখে গত 10 দিনে ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে 15 লাখেরও বেশি শরণার্থী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি এমনটাই জানিয়েছেন। আজ রোববার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তথ্যটি জানিয়েছে। এতে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপে দ্রুত ক্রমবর্ধমান শরণার্থী সংকট। শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 7 লাখ মানুষ ইউক্রেন সীমান্তে অতিক্রম করে পোল্যান্ডে প্রবেশ করেছে এবং 1.5 লাখেরও বেশি মানুষ হাঙ্গেরিতে আর বাকিরা ইউরোপের অন্যান্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। পোল্যান্ড এবং হাঙ্গেরির পর ইউক্রেনের অপর প্রতিবেশী মালদোভা, স্লোভাকিয়া এবং রোমানিয়ায় সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছে। রুশ হামলায় শনিবার পর্যন্ত ইউক্রেনের 1058 বেসামরিক লোক হতাহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদের 351 নিহত এবং 707 জন আহত হয়েছেন। উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়াকে কেন্দ্র করে গত বছরের শেষ দিকে তীব্র নিন্দা শুরু হয় এবং রাশিয়া ইউক্রেনের মধ্যে শুরু হয় যুদ্ধ। ইউক্রেন রাশিয়ার হামলার রোববার আজ 11তম দিন চলছে। এরই মধ্যে কয়েকটি শহর নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। রুশ বাহিনীর হামলা ইউক্রেনের বিভিন্ন শহরে মানবিক সংকটও তৈরি করেছে। এরই মধ্যে রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। হামলার 10ম দিনে গতকাল শনিবার দেশটির পূর্বাঞ্চলে 2টি শহরে মারিউপোল এবং ভলনোভাকায় 5 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। এদিকে ইউরোপ ও বিশ্বের অন্যান্য দেশ থেকে 16,000 স্বেচ্ছাসেবক আন্তর্জাতিক সেনা দলে যোগ দিতে রাজি হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। এবার জো বাইডেনের দেশ থেকে ইউক্রেনে যুদ্ধ করার জন্য এসেছেন 3,000 মার্কিন নাগরিক।
চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মেক্সিকোর ফুটবল সাক্ষী হলো এক কালো দিনের। দেশটির 2 ফুটবল ক্লাব কোয়ার্তাকো এবং আটলাসের ম্যাচে দেখতে গিয়ে মারামারিতে জড়ান সমর্থকরা। এতে 17 জন মারা গিয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিআইসি স্পোর্টস। লা করিডোরে স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে মানুষের লাশ পড়ে আছে বলে জানিয়েছেন তারা। ম্যাচের দ্বিতীয়ার্ধে সংঘর্ষে জড়ান 2 দলের সমর্থকরা। শুরুতে আটলাসের একটা ছোট্ট গ্রুপকে আক্রমণ করেন তারা। এক পর্যায়ে তারা মাঠে ঢুকে পড়েন এবং ঢুকে পড়ার পরও জনগণের প্রতিপক্ষদের সমর্থককে আঘাত করতে থাকেন। তাদের কারো কারো হাতে ছুরিও দেখা গেছে। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা হাল ছেড়ে দেন। এরপর একে একে 17 জন নিহত হন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে এবং এই ঘটনার পর মেক্সিকান লিগের শনিবারের সব খেলা স্থগিত করা হয়েছিল এবং ওই ঘটনার সত্যতা স্বীকার করেছে মেক্সিকান লিগের নির্বাহী প্রেসিডেন্ট মাইকেল আরিওলা পুনালসো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারা দেশ এবং আন্তর্জাতিক কিছু খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক রোবেদ আমিন বলেছেন, অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না, কিন্তু এখনই মাস্ক খুলে ফেলার পরিস্থিতি হয়নি। ওমিক্রনের প্রভাব কম মনে করছেন অনেকে, কিন্তু ভাইরাসের মিউটেশন হচ্ছে। করোনার নতুন ধরন আসার শঙ্কা রয়ে গেছে। আজ রোববার স্বাস্থ্য বুলেটিনের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিন এসব কথা বলেছেন তিনি সর্বশেষ গত শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত 8 ঘন্টা 24 ঘন্টায় করোনা পরিস্থিতি তুলে ধরেন। এই সময় 13 জনের প্রাণ গেছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছে 368 জন। দেশের করোনা পরিস্থিতি প্রায় 3.5 মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করেছিল। করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী এবং রোগী শনাক্তের হার। দেশে করোনায় যারা নতুন করে আক্রান্ত হচ্ছে তাদের সবারই ওমিক্রনে সংক্রমিত হচ্ছেন বলে জানানো হয়েছে। অন্য ধরনগুলোর উপস্থিতি আর নেই। সরকারি রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা প্রতিষ্ঠানের অন্তর্বর্তীকালীন প্রতিবেদন এসব তথ্য বলা হয়েছে। গত 1 থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত করোনার নমুনা সংগ্রহের জিনোমে সিকোয়েন্সিং করে প্রতিবেদনটি পাওয়া গেছে। আজ রবিবার প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিভাগের 5 বিভাগে করোনায় আক্রান্ত রোগীদের শরীর থেকে সংগ্রহ করা 74টি নমুনার জিনোম সিকোয়েন্সিং তথ্যটি পাওয়া গেছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগ থেকে নমুনা নিয়ে গবেষণাটি পরিচালনা করা হয়। গবেষণায় দেখা গেছে ওই রোগীদের 100% ওমিক্রনে সংক্রমিত। তাদের মধ্যে 96% ওমিক্রনের বি টাইপ এবং বাকি 4% B1 আক্রান্ত। এর আগে গত জানুয়ারি মাসে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 80% শরীরে ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার তথ্যটি জানানো হয়েছিল এবং বাকি 20% শরীরে পাওয়া গেছে ডেল্টার ধরন। গত বছরের 9 ডিসেম্বর বাংলাদেশের 2 জন নারী ক্রিকেটারের শরীরে প্রথম ওমিক্রন ধরনটি পাওয়া যায়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, ওই 2 জন জিম্বাবুয়ে থেকে ফিরছিলেন, পরে তারা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় সারা দেশে মৃত্যু ঘটেছে 8 জনের। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 29,058 জন। একই সময় নতুন করোনা শনাক্ত হয়েছেন 529 জন এবং শনাক্তের হার 2.63%। এই পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,47,266 জনে। রোববার করোনা স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে। আগের দিন শনিবার করোনা ভাইরাসে 13 জনের মৃত্যু ঘটেছিল এবং একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছিল 368 জনের। রোববার বিজ্ঞপ্তিতে বলা হয় 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 3,340 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট 18,43,338 জন। গত 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 6 জন পুরুষ এবং 2 জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের 4, চট্টগ্রামের 2 এবং খুলনা বিভাগের 2 জন। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল এবং এর 10 দিন পর ওই বছরেরই 18 মার্চ দেশে ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু ঘটেছিল এবং গেল বছরের 5 ও 10 আগস্ট দুদিন সর্বাধিক আক্রান্ত ছিল 264 জন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারা দেশ এবং বিদেশের কিছু খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আপনারা লাইভটি দেখছিলেন একযোগে বাংলা ভিউ এবং সিলেট ভিউর পেজ থেকে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।